ইতিহাস আর আধুনিকতার এক অদ্ভুত মেলবন্ধনে তৈরি আজকের কুয়ালালামপুর শহর। মালয়েশিয়া সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের ঘুরে দেখিয়েছিলাম এখানকার ঐতিহাসিক ন্যাশনাল মনুমেন্ট মার্ডেকা স্কোয়ার, মসজিদ জামেক, সুলতান আব্দুল সামাদ বিল্ডিং আর সিনজিশিয়া টেম্পল। শেয়ার করেছিলাম কুয়ালালামপুরের মেট্রোয় চড়ার অভিজ্ঞতাও। তার সাথে ছিল সেন্ট্রাল মার্কেটের শপিং। আগের ভিডিওটা আপনি যদি মিস করে গিয়ে থাকেন তাহলে ওপরে লিঙ্কে ক্লিক করে দেখে নিন মালয়েশিয়া সিরিজের দ্বিতীয় পর্ব। তাহলে চলুন যেখানে শেষ করেছিলাম আবার সেখান থেকেই শুরু করি আমার প্রথম দিনের না বলা গল্প। আকাশ পুরো মেঘলা করে গেছে। এখন টেম্পলটা দেখার পরে যাচ্ছি হচ্ছে শ্রী মহামারিয়াম্মান টেম্পল। একদম সামনে একটা হিন্দু টেম্পল। সেখানে মালয়েশিয়াতে কিন্তু একটা জিনিস দেখার মতো আছে, এখানে সমস্ত ধর্ম আমাদের ইন্ডিয়ার মতোই আর কি একসাথে সহাবস্থান করছে। চাইনিজ টেম্পলের 200 মিটারের মধ্যে হিন্দু টেম্পল। এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে চায়না টাউন। সিনজিশিয়া টেম্পল থেকে মাত্র 230 মিটার দূরে চায়না টাউনের বুক আলো করে দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন এক হিন্দু মন্দির। কুয়ালালামপুরের সবচেয়ে পুরনো হিন্দু মন্দির শ্রী মহামারিয়াম্মান টেম্পল হল এই শহরের আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু। 1873 সালে এই মন্দিরটি তৈরি করেছিলেন এখানকার তদানীন্তন ধনী ব্যবসায়ী কে থাম্বস্বামী পিল্লাই। দক্ষিণ ভারতীয় দ্রাবিড় শিল্পশৈলীতে তৈরি এই মন্দিরটির আরাধ্য দেবতা হলেন দেবী মারিয়াম্মান। মন্দিরটির প্রতিটি কোনায় কোনায় রয়েছে অকল্পনীয় সূক্ষ্ম ও সুচারু ভাস্কর্যের ছাপ। 23 মিটার উচ্চতা বিশিষ্ট এই মন্দিরটিতে তুলে ধরা হয়েছে 200-রও বেশি দেবদেবী ও পৌরাণিক চরিত্রদের। এছাড়াও গণেশ, মুরুগন ও অন্যান্য দেবদেবীদের ছোট ছোট মন্দিরগুলিও বিশেষভাবে লক্ষণীয়। মারিয়াম্মান টেম্পল দেখে নিয়েছি, এবার যাব হচ্ছে একটা খুব বিখ্যাত গলিতে। গলিটার নাম হচ্ছে হোয়াই চাই হং। গলিটার স্পেশালিটি হচ্ছে দেওয়ালের গায়ে বিভিন্ন রকমের ছবি আঁকা আছে। এখানে দেওয়ালে ছবির মাধ্যমে 1960 সালের সময়কার কুয়ালালামপুরের শহরের জীবনের রোজনামচাকে ফুটিয়ে তোলা হয়েছে এই গলিটাতে। খুব সুন্দর কিছু পেন্টিং দেখতে পাওয়া যায় দেওয়ালের গায়ে। হোয়াই চাই হং অ্যাকচুয়ালি ক্যান্টনিজ ভাষা। এই শব্দটার মানে হচ্ছে ঘোস্ট লেন বা লিটল ডেমন অ্যালি। সময় এখানে অনেক ধরনের অসামাজিক কাজকর্ম হতো আর কি, মানে গ্যাংস্টারদের অ্যাক্টিভিটিস এখানে হতো, সেই থেকে আর কি এই নামটা দেওয়া হয়েছে। আরেকটা স্পেশালিটি হচ্ছে এখানে অনেক রেস্টুরেন্ট, ক্যাফে এই জায়গাটাতে আছে। রাত্রিবেলা এই জায়গাটাতে যখন চাইনিজ লণ্ঠনগুলো জ্বলে তখন জায়গাটা খুব সুন্দর দেখতে লাগে। তাহলে চলুন ওঠা যাক, গিয়ে দেখে নিই হোয়াই চাই হং। গুগলে গলিটা খুঁজে পাওয়া একটু সমস্যা হতে পারে, বাট যদি প্রবলেম হয় কাউকে জিজ্ঞেস করে নেবেন, কোনো অসুবিধে হবে না। এই ল্যান্টার্নগুলোই যখন রাত্রিবেলা জ্বলে খুব সুন্দর দেখতে লাগে। অদ্ভুত একটা ফিল আছে গলিটাতে। দেখুন কত কালারফুল পুরনো বিল্ডিং, সব সময় এখানে ভিড়টা লক্ষ্য করুন। বিভিন্ন দেশের টুরিস্ট, অসম্ভব কনজেস্টেড, এতটাই পপুলার এই জায়গাটা। ক্যান্টনিজ ভাষায় হোয়াই চাই হং কথার অর্থ হলো লিটল ডেমন অ্যালি বা ভুতুড়ে গলি। না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তেনাদের সন্ধান না মিললেও এই গলিতে দেখে নিয়েছিলাম রং বেরঙের বেশ কিছু ওয়াল আর্ট। এখানে বাড়িগুলোর দেওয়ালের ক্যানভাসে শিল্পী তার তুলির টানে ফুটিয়ে তুলেছেন ফেলে আসা দিনগুলোর চায়না টাউনের রোজনামচা। সরু গলিগুলো দিয়ে ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল সময়টা যেন পিছিয়ে গেছে অনেক বছর আগে। এবার যাচ্ছি এমন একটা জায়গায় কুয়ালালামপুরে যেখানে যে কটা মাল্টিন্যাশনাল কোম্পানির নাম আপনি ভাবতে পারেন সব কটা মাল্টিন্যাশনাল প্রোডাক্টের ফার্স্ট কপি পাওয়া যায়। জায়গাটার নাম হচ্ছে জালান পেটলিং স্ট্রিট, চায়না টাউনের মধ্যে। এখানে সমস্ত মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের ব্যাগ বলুন, জুতো বলুন, এভরিথিং, ওয়ালেট বলুন, আপনি ফার্স্ট কপি পেয়ে যাবেন, এক্স্যাক্ট সেম কপি। এই মার্কেটে ঢোকার আগে আপনাকে মনে মনে ভাবতে হবে যে যদি নেগোসিয়েশনে নোবেল প্রাইজ পাওয়া যেত আপনি সেটা অলরেডি পেয়ে গেছেন, না হলে কিন্তু দিনের শেষে আপনি ঠকে বাড়ি যাবেন। এবার আপনাদেরকে মার্কেটটা দেখাচ্ছি।
খরচা করে বিদেশে এসে ব্যাগ ভর্তি শপিং করবেন না তা কি হয়? আপনার মনের সেই সুপ্ত বাসনা পরিতৃপ্তির একটাই ঠিকানা, জালান পেটলিং স্ট্রিট। পকেটে যদি আপনার শপিংয়ের লিস্টটা এখনও থাকে তাহলে বের করে ফেলুন, কারণ চায়না টাউনের এই মার্কেটে আপনি পেয়ে যাবেন সব কিছু। নামি দামি বিদেশি ব্র্যান্ডেড টি শার্ট, শু, ক্যাপ, বেল্ট, সানগ্লাস, ব্যাকপ্যাক, ওয়ালেট, লেডিস পার্স, কসমেটিক্স, জুয়েলারি, এই সব কিছু পেয়ে যাবেন একদম কম দামে। তবে হ্যাঁ, দেখে শুনে কেনার দায়িত্ব কিন্তু আপনার। এছাড়াও রয়েছে সুভেনিয়ার, চকলেট, এসবের অফুরন্ত কালেকশন। ওয়ালেট ভর্তি করে মালয়েশিয়ান রিঙ্গিট এনেছেন? বের করে ফেলুন মশাই, সময় কিন্তু এখনই। ঘুরতে ঘুরতে কিনতে কিনতে ক্লান্ত হয়ে পড়লে এখানকার রোড সাইডের দোকানগুলো থেকে চেখে দেখুন অথেন্টিক চাইনিজ, আর তার সাথে গলা ভিজিয়ে নিন কোনো এক ফ্রুট জুস দিয়ে। প্রত্যেকে বারণ করছেন ভিডিও করার জন্য। আমার মনে হয় বড় কোনো প্রবলেম হয়েছে, না হলে এই রকমভাবে আর কি বারণ করে না কেউ। কিন্তু এইরকম একটা দেশে, এইরকম একটা মার্কেটে, পাবলিক প্লেসে কেন ভিডিও করা যাবে না আমি সেটা এখনও বুঝতে পারছি না। আমি কোনো স্পেসিফিক দোকানের দিকে ফোকাস করছি না, জাস্ট মাঝখান দিয়ে যাচ্ছি। আপনারা দুদিকের দোকানগুলো দেখুন, মানে খাবার দাবারের স্টলও আছে, বিভিন্ন ধরনের ফাস্ট ফুড বলুন, ফ্রুটস বলুন, সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। অদ্ভুত একটা ব্যাপার হলো, যেটা আগে কখনো ফেস করিনি। ইভেন 1 বছর আগে এসেছিলাম তখনই এই ব্যাপারটা ছিল না। এই মার্কেটে যখন ভিডিও করতে গেলাম তখন কিন্তু সবাই একসাথে বারণ করলো। ফার্স্টে এখানকার মানুষেরা বারণ করছিলেন না, কিন্তু তারপর দেখলাম তারাও বলছেন যে না, দোকানের ভিডিও করা যাবে না, অনেক প্রবলেম আছে। তো আমি বুঝতে পারলাম যে কোনো বড় প্রবলেম হয়েছে, তাই জন্য আপনাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারলাম না। একটা অচেনা অজানা জায়গায় এসে তাদের কথা না শুনে বিপদে পড়ার কোনো মানে হয় না, এবং যথেষ্ট অ্যাগ্রেসিভলি বারণ করছেন। আজকে সারাদিনে এই কথাটা অনেকবার বলেছি যে এই জায়গাটায় না এলে মালয়েশিয়ায় আসাটাই বৃথা। আবার একটা জায়গার সম্বন্ধে বলছি। এই জায়গাটা অ্যাকচুয়ালি জায়গা নয়, এই জায়গাটা হচ্ছে একটা বিল্ডিং, আর এই বিল্ডিংটার নাম হচ্ছে মার্ডেকা 118। এই বিল্ডিংটার বৈশিষ্ট্য কি? পৃথিবীর দ্বিতীয় উচ্চতম বিল্ডিং হচ্ছে এই মার্ডেকা 118। বুর্জ খালিফার পরেই কিন্তু এই বিল্ডিংটা। বিল্ডিংটার হাইট হচ্ছে 2227 ফিট, আর টোটাল 118 তলা আছে এই বিল্ডিংটাতে। বিল্ডিংয়ের স্ট্রাকচারের কাজ শেষ হয়েছিল 2022 সালে, কিন্তু এখনও কাজ চলছে। পার্টে পার্টে বিল্ডিংটা আর কি হ্যান্ডওভার করা হচ্ছে। মার্ডেকা 118-এর ম্যাক্সিমাম ফ্লোরেই কিন্তু অফিস স্পেস আছে। এই বিল্ডিংটার টপ ফ্লোরে একটা 5 স্টার হোটেল আছে, পার্ক হায়াত, এবং এখানে যে অবজারভেশন ডেকটা হবে, এখনও ডেকটা কমপ্লিট হয়নি। যখন এই ডেকটার কাজটা কমপ্লিট হবে তখন এই অবজারভেশন ডেকটা হবে পৃথিবীর উচ্চতম অবজারভেশন ডেক। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই বিল্ডিংটা মালয়েশিয়া এসে যদি আপনি না দেখেন, কুয়ালালামপুরে যদি না দেখেন, তাহলে কুয়ালালামপুরে সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস না দেখেই আপনি বাড়ি চলে যাবেন। এখানে ঢুকতে পারবেন না, এখনও ঢোকার ব্যবস্থা হয়নি, বাট এটা আপনার এতটাই লম্বা, আপনি বিভিন্ন জায়গা থেকে কুয়ালালামপুর শহরের এই বিল্ডিংটা আপনার চোখে পড়ে যাবে। আজকে আমরা ঘুরে দেখেছি মার্ডেকা স্কোয়ার। এই মার্ডেকা কথার অর্থ হলো ফ্রিডম বা স্বাধীনতা। মালয়েশিয়ার যখন স্বাধীনতা হয়েছিল 1957 সালের 31শে অগস্ট, তখন ওই মার্ডেকা স্কোয়ারেই কিন্তু ইউনিয়ন জ্যাক নামানো হয়েছিল আর মালয়েশিয়ার পতাকা উত্তোলন করা হয়েছিল। সেই সেন্টিমেন্টটা থেকে এই বিল্ডিংটার নাম রাখা হয়েছে মার্ডেকা 118, মানে স্বাধীনতা বলতে পারেন বাংলায়, স্বাধীনতা 118। এখন সন্ধে 7টা বাজে, আর চলে এসেছি কুয়ালালামপুরের সবচেয়ে জমজমাটি জায়গা বুকিট বিনটাংয়ে। বুকিট বিনটাংকে অ্যাকচুয়ালি পার্টি হাব বলা হয় কুয়ালালামপুরে। কি নেই এখানে, আপনি যা চাইবেন তাই আছে। শপিং মল থেকে শুরু করে নাইট ক্লাব, পাব, বার, রেস্টুরেন্ট, সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন এই বুকিট বিনটাংয়ে। কেউ কেউ এই জায়গাটাকে আবার টাইম স্কোয়ারের সাথে তুলনা করে, কেন আপনাদেরকে দেখাচ্ছি। আর হচ্ছে এই জায়গাটা ফেমাস এখানকার ফেমাস ক্রসিংয়ের জন্য, ক্রসিংটাও আপনাদেরকে দেখাবো। চারদিকে বড় বড় স্ক্রিন, আর কাতারে কাতারে মানুষ রাস্তায় নেমে এসছে। বিভিন্ন রকমের স্ট্রিট পারফরমেন্স, শপিং মল, একদম জমজমাটি। সামনে আপনারা দেখতে পাচ্ছেন কুয়ালালামপুরের আইকনিক মল প্যাভিলিয়ন। জাস্ট ভিড়টা লক্ষ্য করুন। সামনে একটা সুন্দর ফোয়ারা, আলো দিয়ে সুন্দর করে সাজানো, আর ওপরে দেখুন জায়েন্ট স্ক্রিন।
আর এই দিকে তার ঠিক উল্টো দিকে হচ্ছে আর একটা বড় মল কুয়ালালামপুরের ফারেনহাইট। অসাধারণ একটা ভাইব জায়গাটার, মানে আপনি এক্সাইটেড না হয়ে থাকতেই পারবেন না। আপনার মনে হবে যে আপনি সাউথ ইস্ট এশিয়াতে নেই, আপনি হয়তো লন্ডনে আছেন, আপনি হয়তো ইউরোপিয়ান কোনো কান্ট্রিজে আছেন, বা আপনি হয়তো ইউএসএতে আছেন টাইম স্কোয়ারে। পুরো জায়গাটা জুড়ে শুধু বড় বড় জায়েন্ট স্ক্রিন এবং চারদিকটা শুধু নিয়নের আলোতে ঝকমক করছে। আপনি যদি কুয়ালালামপুরে আসেন তাহলে ইভিনিংয়ে অবশ্যই আপনাকে এখানে আসতেই হবে। আপনি পার্টি করুন আর না করুন, অ্যাকচুয়াল বিদেশ দেখার জন্য আপনাকে এখানে আসতেই হবে। আমি আগে থেকেই ঠিক করেছিলাম সমস্ত কিছু আজকে ঘোরার পরে ইভিনিংটা আমি এখানেই কাটাবো, এই বুকিট বিনটাঙে। আগেরবারও এসেছিলাম কিন্তু খুব লিমিটেড টাইম ছিলাম, এবারে ভাবলাম অনেকক্ষণ টাইম কাটাবো। এই জায়গাটা এতটাই বৈচিত্র্যে ভরা যে এখানে একটা গোটা স্ট্রিট আছে যেটাকে আরব স্ট্রিট বলে, সেখানে শুধু মিডল ইস্টের খাবার পাওয়া যায়। আর এখন জনস্রোতকে বাইপাস করে হাঁটছি মালয়েশিয়ার টাইম স্কোয়ার দিয়ে। চারদিকে বিভিন্ন ধরনের খাবারের দোকান, কাতারে কাতারে মানুষ, সবাই এনজয় করতে চলে এসছে এই বুকিট বিনটাঙে। সুতরাং আপনি যখন আসবেন তখন এমনভাবে প্ল্যান করবেন যাতে ইভিনিংটা আপনি এখানেই স্পেন্ড করেন। আর সামনেই আছে এখানকার বিখ্যাত সেই ক্রসিং। এখন সেই বিখ্যাত ক্রসিংটা পার হব যেখানে চারদিক থেকে লোক পার হয়, একটা ক্রসিংয়ে 4 সাইড থেকে লোকে পার হয়। এই যে পার হচ্ছি, এই যে জাস্ট দেখুন কত লোক একসাথে পার হচ্ছে। এটা বুকিট বিনটাং কেন, কুয়ালালামপুরের একটা অন্যতম অ্যাট্রাকশন। এই জায়গাটায় অবশ্যই আসবেন। লোকের পার হওয়ার না থাকলেও লোকে আনন্দ করার জন্য এই রাস্তাটা পার হয়। এই জায়গাটায় আসার পরে আপনার মনে হবে যে খরচা করে ইউরোপ আমেরিকা আর যাব না, আমাদের সাউথ ইস্ট এশিয়াতেই এত সুন্দর একটা জায়গা আছে। অবশ্যই এখানে আসুন, ভিসাও খুব ইজি, কোনো অসুবিধা নেই। অবশ্যই মালয়েশিয়াতে আসুন। বুকিট বিনটাঙে একটা অসাধারণ সন্ধে কাটাবার পরে এবার যাচ্ছি এখানকার সবচেয়ে এক্সাইটিং ফুড মার্কেটে, জালান আলোর মার্কেট। ইংলিশে একটা কথা আছে না, স্পয়েল ফর চয়েসেস, মানে কি খাবেন বুঝতে পারছেন না, এত অপশন যে আপনি বুঝতে পারছেন না এটা খাবো না ওটা ছাড়বো। চলুন এখানে দেখাচ্ছি, ভার্চুয়ালি আপনাদের সেই অবস্থা হবে। যাওয়া যাক জালান আলোর ফুড মার্কেট। ভজহরি মান্নার মতো ইস্তাম্বুল জাপান কাবুল না যেতে পারলেও উত্তর কলকাতার এই বাঙালির জন্যে সেদিন রাতের জালান আলোর স্ট্রিটই যথেষ্ট ছিল। মোটামুটি জনসমুদ্রতে সাঁতার কাটতে কাটতে ঢুকে পড়লাম এই আজব খাবারের দেশে, যে দেশের কারেন্সি হলো হরেক রকম খাবার। সারাদিনের টোটো কোম্পানি করা অভুক্ত প্রাণ এখন যেন শুধু চাইছে ফুড সাগরে ডুব দিতে। বছরের পর বছর জীবন দিয়ে রক্ষা করা স্ট্রিক্ট ফুড ডায়েট বলছে এবার তবে বিদায় নেবার পালা। রাস্তার ধারের দোকানগুলোতে সাজিয়ে রাখা স্কুইড, অক্টোপাস, লবস্টাররা যেন ডাক দিয়ে বলছে আজ শুধু খাবার দিন। পর্ক, ল্যাম্প, কাঁকড়াদের মধ্যে যেন শুরু হয়ে গেছে অদ্ভুত এক রক্তক্ষয়ী সংগ্রাম। এই বাঙালির রসনা পরিতৃপ্তির জন্য সবাই সামনের সারিতে দাঁড়াতে চায়, আর তার সাথে পাল্লা দিয়ে লড়ে যাচ্ছে রং বেরঙের ফল আর স্মুদিরাও। ননভেজের সাথে গুরুতর এই সংগ্রামে জয়ের পতাকা যেন তারাও ওড়াতে চায়। এত রকমের খাবার, সত্যি নিজেকে আটকানো একদম অসম্ভব। সারা পৃথিবী এই ছোট্ট গলিটার মধ্যে চলে এসছে বিভিন্ন ধরনের খাবার খাবে বলে। জনসমুদ্র, মনে হচ্ছে দুর্গাপূজায় ম্যাডেক স্কোয়ারে লাইন দিয়েছি। বিভিন্ন রেস্টুরেন্ট, সামনে বসে খাবার জায়গা, এদিকে স্কুইড, অক্টোপাস, বিভিন্ন ধরনের সি ফুড, ডিলিশিয়াস ডাক নেক, হাঁসের গলা, এগুলো হচ্ছে পা। এই যে দেখুন পা, দিস ইজ চিকেন, চিকেন, দিস ইজ অলসো চিকেন। এখানে চিকেন তন্দুরি, মেড পিনাট মোচি, এই যে বাড়িতে তৈরি করা মোচি, পানিপুরি, ফুচকাও বিক্রি হচ্ছে এখানে। এই যে ফল হচ্ছে 200 টাকা আর বড় নিলে 300 টাকা। এই যে মালয়েশিয়ার ফুচকা। পুরো মার্কেটটা একটা চক্কর দিয়ে দিয়েছি, এখনো বুঝতে পারছি না কি খাবো, স্টলে বসে খাবো না দোকানে বসে খাবো। আসলে বেশি অপশন হয়ে গেলে কি হয়, মানুষ বুঝতে পারে না কি করবে। আমার এখানে তাই হয়েছে, কখনো মনে হচ্ছে কাঁকড়া খাই, কখনো মনে হচ্ছে ওই ডাক নেকটা খাই,
কখনো মনে হচ্ছে ল্যাম্প চপটা খাই, জানি না কি খাবো, বাট ভীষণ এক্সাইটিং। ভাবলাম বাইরে খাবো না দোকানে খাবো, তারপর ঠিক করলাম না দোকানেই খাবো। বাইরে এত অক্টোপাস, স্কুইড এগুলো দেখেছি, দেখে আমার সি ফুড খেতে ইচ্ছে করলো। একটা নিয়েছি স্কুইড আর একটা নিয়েছি ফ্রাইড রাইস, দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে সি ফুড ফ্রাইড রাইস, এতে সি ফুডস আছে আর চিকেন আছে। আর এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে স্কুইড। ফার্স্টেই স্কুইডটা দিয়ে শুরু করা যাবে, স্কুইডটা ট্রাই করি। একটু জুসি জুসি খেতে, ফ্রাইটা একটু বেশি হয়েছে, তার জন্য ভেতরে তেলটা অনেকটা ঢুকেছে আর কি। ক্রিস্পি ব্যাপারটার জন্য তেলও বেশ ভেতরে ভালোই ঢুকেছে। খেতে ভালো, কিন্তু তেলটাই একটা সমস্যা। এবার এই সি ফুড রাইসটা খাবো, এটা বেশ ভালো। ভেতরে স্কুইড আছে আর প্রন আছে, দারুণ খেতে এটা, পুরো ভর্তি স্কুইডে। খাওয়া শেষ, এবার হোস্টেলের দিকে যাচ্ছি। আমার সি ফুড ফ্রাইড রাইস আর ফ্রাইড সি ফুডটা মিলিয়ে, দুটো মিলিয়ে খরচা পড়লো 55 রিঙ্গিট মতো। তো 55 রিঙ্গিট মানে 1100 টাকা। 1100 টাকা খাবারের স্ট্যান্ডার্ড অনুযায়ী বেশ এক্সপেন্সিভ। তো যাই হোক, অ্যাটমসফিয়ারটারও একটা দাম আছে। বাজারের মধ্যে বসে খেলাম জালান আলোর স্ট্রিট, যেটা আর কি এখানকার নামকরা ফুড স্ট্রিট। তো সেটা মাথায় রেখে একদিন এক্সপিরিয়েন্সটা করলাম, ঠিক আছে, বাট রেগুলার খাওয়ার কোনো দরকার নেই। এখন আপনাদেরকে আমি এই জালান আলোর স্ট্রিটের বাইরের দিকটার একটা ফিল দেওয়ার চেষ্টা করছি। কীরকম জমজমাটি জায়গা দেখুন, রাত্রির 11টা বাজে, কিন্তু জনসাধারণের উত্তেজনায় এক ফোঁটাও ভাটা পড়েনি। ভর্তি রেস্টুরেন্ট, স্পা, মাসাজ পার্লার, খাবার জায়গা, পুরো ভর্তি স্ট্রিটটাতে। এখন দেখতেই পাচ্ছেন প্রায় 11টা বাজতে চললো, কিন্তু রাস্তাটা কিন্তু পুরো ভর্তি। তো এই রাস্তাটা দিয়ে আপনাদেরকে দেখাতে দেখাতে আর কি হস্টেল চলে যাব। আজকে অনেক ঘোরা হয়েছে, পুরো ডেড টায়ার্ড। আজকে গিয়ে পুরো ঘুমিয়ে পড়বো, গিয়ে কালকে সকালবেলা উঠে আবার সিটি এক্সপ্লোর করব আপনাদেরকে সাথে নিয়ে। এত রাত্রিরে পুরো এই রাস্তাটাতে গাড়ির জ্যাম লেগে আছে। বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, এখনও মানুষ বসে খাচ্ছে, মনেই হচ্ছে না 11টা বাজে। এই জন্যই সবাই এখানে আসে। আর এখানে বুকিট বিনটাং এমআরটি স্টেশনও আছে, এই যে সামনেই আর কি এমআরটি স্টেশন। পুরো স্ট্রিটটা জুড়ে আর কি পুরো জনসাধারণের জোয়ার। মানে এখনও মনে হচ্ছে লোকে দুর্গাপুজোর ঠাকুর দেখতে বেরিয়েছে। একদম সঠিক এক্সাম্পল আর কি। লোকজন এতক্ষণ রাস্তার মধ্যে নেমে আসেনি, এখন লোকজন রাস্তাতেও নেমে এসছে। গাড়ির জ্যাম লেগে গেছে, বিভিন্ন স্ট্রিট পারফরমেন্স হচ্ছে এখানে। দোকানগুলো পর্যন্ত বন্ধ হয়নি, এই যে দেখুন সব সুভেনিয়ার, জুতো, সব কিছুর দোকান কিন্তু এখনও খোলা আছে। এখন মনোরেল ধরে হোস্টেলে যাব। আপনারা যদি রাত্রিরে বুকিট বিনটাং আসেন, তাহলে এখান থেকে মনোরেল পেয়ে যাবেন যদি আপনারা কেএল সেন্ট্রালে থাকেন। মেট্রোর যে আনলিমিটেড রাইডগুলো আছে দুদিনের জন্য, ওটাতেই কাজ হচ্ছে, টাকা লাগছে না। ট্যাক্সি করলে অনেক টাকা লেগে যেত। আর বুকিট বিনটাং থেকে রাত্রিবেলা কিন্তু এত জ্যাম হয়, ট্যাক্সি পেতেও খুব অসুবিধা হয়। আগেরবার খুব প্রবলেমে পড়েছিলাম। তো মনোরেলে করে খুব ইজিলি কেএল সেন্ট্রালে পৌঁছে যাব। দেখি কতক্ষণ বাদে গাড়ি আসে। গাড়ির টাইম হয়ে গেছে, এখন 10টা 58 বাজে। 10টা 58তেই আসবে। তো একদম সামনের দিকে চলে যাই। কত ছোট স্টেশন দেখুন, এখানকার মনোরেলের যে স্টেশনগুলো একদম ছোট্ট। আমাদের মেট্রো স্টেশনের মনে হয় 3 ভাগের 1 ভাগও হবে না। বুকিট বিনটাং থেকে টোটাল 5টা স্টেশন, এই যে কেএল সেন্ট্রাল টোটাল 5টা স্টেশন। এই যে ট্রেন চলে এসছে, বাবা এইখানে গিয়ে উঠতে হবে, একদম সামনে পর্যন্ত আসে না। আজকে এখানেই শেষ করছি। আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে আমার ফার্স্ট দিনের, তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। দেখুন আপনাদের জন্য শুধু পশ্চিমবঙ্গ না, আমি বাইরেও কিন্তু আসছি। বাইরে এসে চেষ্টা করছি যে জায়গাগুলো খুব ইজিলি যাওয়া যায়, যেখানে আমার মতো সাধারণ মানুষরা খুব ইজিলি পৌঁছে যেতে পারে, সেই ধরনের জায়গাগুলো বিদেশের আপনাদেরকে দেখাতে এবং পুরো ডিটেলসটা দিতে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এগুলো কিন্তু করবেন। তাতে আমারও আরও নতুন নতুন জায়গায় যেতে ইচ্ছে করবে, ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, আবার নেক্সট এপিসোড নিয়ে আপনাদের কাছে চলে আসবো খুব শিগগিরই। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন।
নমস্কার।